প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে টেক কোর্সেন্স বিষয়ে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে টেক কোর্সেন্স বিষয়টি শেষ করতে হলে মিনিমাম 3টা ক্লাস দরকার। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা টেক কোর্সেন্সের উপর ক্লাস 2 নিয়ে আলোচনা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এবং বেশি বেশি করে আপনারা প্র্যাকটিস করবেন। ক্লাস 2। তো আজকে আমরা টেক কোর্সেন্সের সাবজেক্টগত যে পরিবর্তন হয়, অর্থাৎ সাবজেক্টগুলো কিভাবে পরিবর্তন হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1-এ দেখছি আমরা যে যদি টেক কোর্সেন্সের মূল স্টেটমেন্ট বা সেন্টেন্স যদি দেয়ার দিয়ে শুরু হয়ে থাকে, TACRE দেয়ার দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে টেক কোর্সেন্স অংশেও কিন্তু সাবজেক্ট হিসাবে দেয়ারকে ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, যদি মূল স্টেটমেন্ট বা মূল সেন্টেন্স এর সাবজেক্ট হিসাবে দেয়ার অবস্থান করে বা দেয়ার দিয়ে কোনো স্টেটমেন্ট শুরু হয়ে থাকে, তাহলে আমাকে টেক কোর্সেন্স অংশেও অবশ্যই দেয়ারকেই ব্যবহার করতে হবে। একটা উদাহরণে আসি। সাপোজ there is a school in our village. There is a school in our village. প্রদত্ত স্টেটমেন্টে কিন্তু দেয়ার দিয়ে শুরু হয়েছে, তাই আমরা এই দেয়ারকেই টেক কোর্সেন্স অংশে কর্তা হিসাবে ব্যবহার করতে পারি। সাপোজ পরীক্ষাতে এই টেক কোর্সেন্সটি আমাদের করতে বলা হয়েছে, আমরা কর্তার সময় কী করব? পুনরায় এই মূল স্টেটমেন্টকে আবার লিখব এবং তার পরিশেষে একটা কমা ব্যবহার করব। সেকেন্ডলি আমরা কি করব? আমরা মূল স্টেটমেন্টের মধ্যে সাহায্যকারী ক্রিয়া খুঁজব। এখানে দেখছি আমরা ইজি এই প্রদত্ত বাক্যের সাহায্যকারী ক্রিয়া না মূল ক্রিয়া হিসাবে অবস্থান করছে। আমরা এটাও জেনেছি যে বিভার যদি কোনো সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব হিসেবে অবস্থান করে, টেক কোর্সেন্সকে কিন্তু সেই ভার্বটিকে আমরা ব্যবহার করতে পারবো। তা আমরা ইজ ব্যবহার করলাম। এখন আমরা জানি কি যে আমার মূল স্টেটমেন্ট যদি হাবোধক অ্যাফার্মেটিভ হয়, টেক কোর্সেন্সটা নেগেটিভ হবে, মানে নাবোধক হবে। আর মূল স্টেটমেন্ট যদি নাবোধক হয়, তাহলে আমার টেক কোর্সেন্সের উত্তর হবে হচ্ছে হাবোধক। তো যেহেতু এই প্রদত্ত মূল স্টেটমেন্টের মধ্যে নাবোধক কোনো শব্দ নেই, মানে নো বা নাথিং বা নেভার, যে শব্দ কর্তৃক নেগেটিভ সেন্স প্রকাশ করে এমন কোনো শব্দ প্রদত্ত স্টেটমেন্টে দেওয়া নেই, তার মানে প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ অথবা হাবোধক হয়ে আছে। অতএব আমরা কী করব? আমরা জানি মূল স্টেটমেন্টটা হাবোধক হলে উত্তর হবে নাবোধক। তাহলে ইজ এবং নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট, ISN'T, ইজেন্ট। আমরা কি জানি যে টেক কোর্সেন্সটা শুরু হয় সাহায্যকারী ক্রিয়া দিয়ে বা ক্রিয়া দিয়ে, এরপরে হয় হাবোধক বা নাবোধক, এর সিস্টেমিক্যালি যেটা আসে সেটা অবশ্যই হবে, এবং তারপরে কী করতে হয়? প্রদত্ত সেন্টেন্সে বা স্টেটমেন্টের যিনি সাবজেক্ট আছেন তার প্রোনাউন ফর্মটাকে ব্যবহার করতে হয়। আমরা ব্যবহার করব দেয়ার, THERE। লাস্টে আমরা একটা কোশ্চেন মার্ক ব্যবহার করব। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, ইজেন্ট দেয়ার। তাহলে আমরা কী শিখলাম? যে দেয়ার যদি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং তাকে যদি আমরা টেক কোর্সেন্সের আওতায় নিয়ে আসতে পারি, অবশ্যই দেয়ারই টেক কোর্সেন্সের কর্তা হিসাবে ব্যবহৃত হবে। নাম্বার 2 আমরা আসি। all of you,
বা সাম অফ ইউ, এখানে আমরা লিখলাম সাম অফ আস, অল অফ আস, আমরা লিখলাম অল অফ দেম বা সাম অফ দেম বা মোস্ট অফ দেম বা ওয়ান অফ দেম, ইচ অফ দেম। অর্থাৎ যখনই অফ দ্বারা কোনো সাবজেক্ট সম্পৃক্ত হয়ে যায়, যখন দুটো শব্দ প্রিপোজিশন অফ দিয়ে সম্পৃক্ত করা হয়ে থাকে, তখন অপের পরে সম্পৃক্ত ওয়ার্ডকেই ত্যাগকর্সেন্সের কর্তা হিসাবে ব্যবহার করতে হয়। এখানে অল অফ ইউ, সাম অফ ইউ, ইচ অফ ইউ, মোস্ট অফ ইউ বা সাম অফ আস, অল অফ আস, অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম ইত্যাদি। এখন বিষয়টা হচ্ছে যে এই অপের পরে যে ওয়ার্ডটা ব্যবহৃত হবে, এটা নিয়ে কিন্তু আমার মূল কারবার শুরু হবে। অর্থাৎ যদি এমন ধাঁচের বা এমন পর্যায়ের কোনো শব্দদ্বয় বা ফ্রেজদ্বয় কোনো মূল স্টেটমেন্টের সাবজেক্ট হিসাবে কাজ করবে, এবং তখন যদি আমরা ওই স্টেটমেন্ট বা সেন্টেন্সকে ত্যাগকর্সেনের আওতায় আনতে চাই, আমাদের খেয়াল রাখতে হবে যে এই অপের পরে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে তার যে সাবজেক্টিভ ফর্ম, তাকেই কিন্তু আমাকে ত্যাগকর্সেন্সের কর্তা হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে অল অফ ইউ, ইউ কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে অবজেক্টিভ ফর্ম হিসাবে, আবার ইউ কিন্তু আবার নিজেই সাবজেক্টিভ ফর্ম। ইউ নিজেই সাবজেক্টিভ ফর্ম, আবার ইউকে নিজেই অবজেক্টিভ ফর্ম, আবার প্রোনাউন। তদ্রূপভাবে সাম অফ আস, আস কিন্তু অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে ওই। আমি আবারও বলছি, সাম অফ আস, আস কিন্তু অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্মটা কি? ওই। তা আমরা উইকে ব্যবহার করব প্রদত্ত ত্যাগকর্সেন্সের কর্তা হিসাবে। এমনিভাবে অল অফ ইউ, তার আমরা ইউকে ব্যবহার করব কর্তা হিসাবে। এবার অল অফ দেম, এই দেম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্মটা কি? দে, THEY, দে। অর্থাৎ যদি এ পর্যায়ের কোনো ফ্রেজুয়াল বা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ যদি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে কাউন্ট হয়ে থাকে, তাহলে আমরা যদি তারা অল অফ ইউ বা সাম অফ ইউ ব্যবহার করা হয়ে থাকে, আমরা কর্তা হিসেবে ব্যবহার করব ইউ। যদি তারা আস ব্যবহার করা হয়ে থাকে, আমরা ব্যবহার করব উই। যদি তারা ব্যবহার করে অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, তাহলে আমরা দেখে ব্যবহার করব ত্যাগকর্সেন্সের সাবজেক্ট বা কর্তা হিসাবে। যেমন আমরা এক উদাহরণে আসি। All of you have heard the name of Hachina. All of you have heard the name of Hachina. প্রদত্ত স্টেটমেন্টটি শুরু হয়েছে অল অফ দিয়ে, এটাই আমার প্রদত্ত স্টেটমেন্টের সাবজেক্ট। হ্যাভ হচ্ছে প্রদত্ত স্টেটমেন্টের সাহায্যকারী ক্রিয়া, আর হিয়ার্ড হচ্ছে মূল ক্রিয়া, বাকিটা হচ্ছে অবজেক্ট। এখন যদি আমরা এই প্রদত্ত বাক্যটিকে যদি আমরা ত্যাগকর্সেনের আওতায় আনতে চাই, তো খেয়াল রাখতে হবে যে বাক্যটি আদৌ নেগেটিভ না পজিটিভ, অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যেহেতু সাহায্যকারী হ্যাবের পরে কোনো নট বা নট সূচক কোনো শব্দ ব্যবহার করা হয়নি, অর্থাৎ ধরে নিব আমরা প্রদত্ত বাক্যটি নিঃসন্দেহে অ্যাফার্মেটিভ বা হাবোধক। অর্থাৎ আমরা হ্যাভকে ব্যবহার করব। তাহলে হ্যাভ, যেহেতু বাক্যটির মধ্যে নেগেটিভ সূচক কোনো শব্দ নেই, তাহলে ত্যাগকর্সের উত্তর হবে কি? নেগেটিভ। তাহলে হ্যাভ এবং নটের
সংক্ষিপ্ত রূপ কি? হ্যাভেন্ট, এন অ্যাপোস্ট্রফি এস টি, হ্যাভেন্ট। আর আমি কি বললাম, যখনই কয়েকটি শব্দের সম্পৃক্ততাই সাবজেক্ট হিসাবে কাউন্ট হবে, তখন তার সর্বশেষ অপের পরে যে ওয়ার্ডটি থাকবে তাকেই আমরা ব্যবহার করব কর্তা হিসাবে ত্যাগপর সেন্সের। তাহলে ইউ ব্যবহার করব, হ্যাভেন্ট ইউ। তাহলে অল অফ ইউ হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ হাসিনা, হ্যাভেন্ট ইউ? থার্ড নম্বরে আমরা আসি, had better, would better, would rather, had better, would better, would rather। যখন এই ডিফেক্টিভ মডেল অক্সিলারি ভার্ব কোনো ত্যাগপর সেন্সের মূল স্টেটমেন্টে অবস্থান করবে, আমি আবারও বলছি, যখন এই ডিফেক্টিভ মডেল অক্সিলারি ভার্বের যে কোনো একটি কোনো স্টেটমেন্ট বা মূল সেন্টেন্সের মধ্যে অবস্থান করবে, তখন আমরা এই সেন্টেন্সটিকে ধরে নিতে পারবো পাস্ট টেন্স অথবা প্রেজেন্ট টেন্স। কারণ এগুলো দেখে কখনো বোঝা যাবে না যে প্রদত্ত বাক্যটি কী। অতএব আমরা ধরে নিতে পারি, যখনই কোনো মূল স্টেটমেন্টের মধ্যে এই ভার্বগুলো অবস্থান করবে, তখন তার কনটেক্সট দেখে আমরা ভেবে নিতে পারি যে প্রদত্ত বাক্যটি প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স। সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যবহার করতে পারি সাহায্যকারী ভার্ব হিসাবে ত্যাগপর সেন্স অংশে ডু অথবা ডাজ অথবা ডিড। অর্থাৎ যদি আমার মূল স্টেটমেন্টের মধ্যে এই মডেল অক্সিলারি ভার্বগুলো অবস্থান করে, যাকে ইংরেজি ভাষায় ডিফেক্টিভ মডেল অক্সিলারি ভার্ব হিসাবে কাউন্ট করা হয়, যদি এই বিষয়গুলো এই ওয়ার্ডগুলো অবস্থান করে, তখন আমরা সেই সেন্টেন্সটিকে ধরতে পারি তার কন্টেন্টস দেখে, হয় সেটা প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম, অথবা প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স। এখন ইউ হ্যাড বেটার গো হোম, কমা দিলাম, হওয়ার জন্য ব্যবহার করলাম। আমি আগেই বললাম যে আসলে হ্যাড শুনতে বা দেখতে পাস্ট টেন্স মনে হলেও এটাকে কিন্তু ভবিষ্যৎকেই কাউন্ট করে থাকে। কিন্তু কথা হলো, যখনই কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাড বেটার বা উড বেটার বা উড রেদার এই ধরনের ডিফেক্টিভ মডেল অক্সিলারি ভার্বগুলো অবস্থান করে থাকবে, সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ডু বা ডাজ বা ডিডকে ব্যবহার করতে পারি। আমরা যদি মনে করি যে এটা পাস্ট টেন্স, তা আমি ডিড ব্যবহার করব। তাহলে ডিড, যেহেতু প্রদত্ত বাক্যের মধ্যে নেগেটিভ সূচক কোনো সাইন বা কোনো শব্দ নেই, নো বা নর বা নাইদার বা নেভার বা লিটল বা ফিউ, এ ধরনের কোনো ওয়ার্ড নেই, অতএব সেহেতু আমরা ভাবতে পারি যে প্রদত্ত বাক্যটি অবশ্যই পজিটিভ সেন্সে, দ্যাটস মিনস অ্যাফার্মেটিভ সেন্সে আছে। তাহলে আমরা নট ব্যবহার করব, তাহলে ডিডেন্ট। আর ইউ এর প্রোনাউন হচ্ছে ইউই, তাহলে ডিডেন্ট ইউ, ইউ হ্যাড বেটার গো হোম, ডিডেন্ট ইউ। নাম্বার 4, এখন কোনো বাক্যের যদি সাবজেক্ট হিসাবে নাথিং বা এনিথিং বা সামথিং বা এভরিথিং, অর্থাৎ যদি কখনো কোনো মূল স্টেটমেন্ট বা মূল সেন্টেন্সের কর্তা হিসাবে এই থিংযুক্ত বস্তুবাচক শব্দগুলো অবস্থান করে, অর্থাৎ যদি এই থিংযুক্ত শব্দের যে কোনো একটি কোনো ত্যাগপর সেন্স
এর মূল সেন্টেন্সের কর্তা হিসাবে কাজ করে, তখন অবশ্যই ত্যাগ করছেন অংশে এর প্রোনাউন হিসাবে আমাকে ইট ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, যদি কখনো কোনো মূল স্টেটমেন্ট বা মূল সেন্টেন্সের কর্তা হিসাবে এ সকল থিংযুক্ত বস্তুবাচক শব্দ কর্তা হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, তখন অবশ্যই তাকে ত্যাগ করসেন্স করার ক্ষেত্রে ত্যাগ করসেন্সের সাবজেক্ট হিসাবে এ সকল বস্তুবাচক শব্দের প্রোনাউন ইট ব্যবহার করতে হবে। নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এর যে কোনো একটি বা এর বাহিরেও যদি কোনো বস্তুবাচক কোনো শব্দ প্রদত্ত মূল স্টেটমেন্টের কর্তা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে অবশ্যই ত্যাগ করসেন্স অংশে এর প্রোনাউন ইটকে ব্যবহার করতে হবে। যেমন নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। তাহলে এই প্রদত্ত বাক্যে কিন্তু নাথিংটা কিন্তু সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, বাকিটা অবজেক্ট। নাথিং ইজ ইম্পসিবল যদি প্রদত্ত এই সেন্টেন্সকে ত্যাগ করসেন্সের আওতায় আনতে বলা হয়ে থাকে, তো কী করতে হবে? এখানে কথা আছে, এই যে নাথিং কিন্তু একাধারে সাবজেক্ট, আবার কিন্তু সে নিজেই কিন্তু প্রদত্ত বাক্যের অর্থকে নেগেটিভ প্রকাশ করছে। আমরা জানি শুধু নট মানেই কিন্তু না না বা নেগেটিভ না, নাথিংও কিন্তু নাকেই নায়ের মতোই একই জিনিসকে প্রকাশ করে। তাহলে যেহেতু প্রদত্ত বাক্যটি নাথিং দিয়ে শুরু হয়েছে, এর প্রোনাউন তো ইট ব্যবহৃত হবেই, কিন্তু পক্ষান্তরে নাথিং সাবজেক্ট নিজেই নেগেটিভ সেন্সকে প্রকাশ করছে, অতএব ত্যাগ কিন্তু পজিটিভ হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা ইজ ভার্বকে নিয়ে নিলাম। তাহলে যেহেতু এখানে নাথিং দিয়ে প্রদত্ত বাক্যটিকে নেগেটিভ প্রকাশ করা হচ্ছে, অতএব নটকে আর অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমার মূল সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে, তাহলে তার ত্যাগ করসেন্স হয় পজিটিভ। আর যদি মূল সেন্টেন্সটা নেগেটিভ হয়ে থাকে, তাহলে পজিটিভ, আর পজিটিভ হলে নেগেটিভ হয়। যেহেতু নাথিং থাকার কারণে প্রদত্ত বাক্যটির অর্থ বা মিনিং নেগেটিভ হচ্ছে, অতএব নটকে আর আনতে আমরা পারবো না। তা কি লিখব? ইজ ইট, ইজ ইট, নাথিং ইজ ইম্পসিবল, ইজ ইট, তাই কি? নাম্বার 5, আমরা অনেকেই জানি শুধু নট দিয়েই নেগেটিভ সেন্সকে প্রকাশ করা হয়ে থাকে। না, নটের বাইরেও অনেক ইংরেজি ওয়ার্ড আছে যেগুলো প্রদত্ত বাক্যে ব্যবহার করলে বাক্যটির অর্থ নেগেটিভ সূচক প্রকাশ পায়। যেরকম নো, নাইদার, নাইদার, নান, নেভার, ঠিক আছে, হার্ডলি, হার্ডলি ইভার, ফেও, লিটল, সেলম, বেয়ার, বেয়ারলি, রেয়ার। শুধু নটই না, এ সকল শব্দগুলোও কিন্তু নটের মতো নেগেটিভ সূচক অর্থ প্রকাশ করে, নাথিং ইত্যাদি। অর্থাৎ এর যে কোনো একটা শব্দ যদি কোনো স্টেটমেন্টের মধ্যে অবস্থান করে, আমরা ভেবে নিব এই বাক্যটি নেগেটিভ সেন্স বা নেগেটিভ মিনিং প্রকাশ করছে। অর্থাৎ আমরা জানি নটের মতো যদি নাবোধক অর্থসূচক কোনো শব্দ কোনো বাক্যের মধ্যে অবস্থান করে, তাহলে কি বাক্যটার অর্থও কিন্তু নেগেটিভ হয়ে যায়। সেক্ষেত্রে যদি এর যে কোনো একটা ওয়ার্ড যদি কোনো মূল স্টেটমেন্ট বা সেন্টেন্সের মধ্যে অবস্থান করে, আমাকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, অবশ্যই আমার ত্যাগ করছেন অংশটুকু পজিটিভ হবে।
যেহেতু এই শব্দগুলো নেগেটিভ সেন্স প্রকাশ করছে। একটা উদাহরণে আমরা আসি, she hardly goes to school. She hardly goes to school. সে স্কুলে যায় না বললেই চলে, সে স্কুলে যায় না বললেই চলে। এখানে দেখেন এই বাক্যের মধ্যে কোনো নট প্রকাশকারী কোনো শব্দ নাই, কোনো নট কিন্তু নেই, কিন্তু নট না থাকার পরেও কিন্তু হার্ডলি প্রয়োগের ফলে বাক্যটির অর্থ কিন্তু নেগেটিভ সূচক হয়ে গেছে। অতএব এর ট্যাগটা কিন্তু অবশ্যই পজিটিভ হবে। তো যেহেতু এই বাক্যটির মধ্যে হার্ডলি ব্যবহার করার ফলে এর অর্থ বা মিনিং নেগেটিভ প্রকাশ পাচ্ছে, অতএব আমার ট্যাগ কোশ্চেন্সের উত্তর কিন্তু অবশ্যই পজিটিভ করতে হবে। এখন আমরা জানি কি ট্যাগ কোশ্চেন শুরু হয় সাহায্যকারী ক্রিয়া দিয়ে। এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ক্রিয়া নেই। তখন হয় তখন আমরা মূল ভার্ব দিকে তাকাবো যে মূল ভার্বটা কোন অবস্থার মধ্যে আছে। এখানে কিন্তু গোজ আছে, গোজ হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা জানি সাহায্যকারী ভার্ববিহীন কোনো বাক্য দুটো টেন্স হতে পারে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেহেতু এই বাক্যের মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে এবং যেহেতু এই ভার্বের সঙ্গে একটা ইএসকে সম্পৃক্ত করা হয়েছে, অতএব আমার হেল্পিং ভার্ব ব্যবহার হবে ডাজ, যেটা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। তাহলে ডাজ। এবার যেহেতু বাক্যের মধ্যে হার্ডলি প্রয়োগের ফলে বাক্যটির অর্থ নেগেটিভ হয়ে গেছে, অতএব আমার নটের আর কোনো প্রয়োজন নেই, কারণ নেগেটিভ মানে পজিটিভ, পজিটিভ মানে নেগেটিভ। তাহলে আমরা কী করবো? ডাজ শি। তাহলে শি হার্ডলি গোজ টু স্কুল, ডাজ শি। Number 6, no. No না, আমরা ভুল বলছি। ওয়ান যদি কখনো কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসাবে কাজ করে, অর্থাৎ যদি কখনো কোনো মূল সেন্টেন্স ওয়ান দিয়ে শুরু হয়ে থাকে, তখন ট্যাগ কোশ্চেন্স অংশে এই ওয়ানের প্রোনাউন হিসাবে আমরা অবশ্যই দেকে ব্যবহার করব। আমি আবারও বলছি, যদি ওয়ান দিয়ে কোনো ট্যাগ কোশ্চেন্সকৃত মূল স্টেটমেন্ট ওয়ান দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা ট্যাগ কোশ্চেন্স অংশে সাবজেক্ট হিসাবে দেকে ব্যবহার করব। ওয়ান শুড রেসপেক্ট one's teachers. One should respect one's teacher. One should respect one's teacher. যেহেতু এই প্রদত্ত বাক্যটি ওয়ান দিয়ে শুরু হয়েছে, আমি বলেছিলাম যে কখনো কোনো ট্যাগ কোশ্চেন্সের মূল সেন্টেন্স বা মূল অংশটুকু ওয়ান দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনের বাকি নিয়ম তো ঠিক থাকবে, কিন্তু ওয়ানকে রূপান্তরিত হবে দেতে। ওয়ান দে রূপান্তরিত হয়ে ট্যাগ কোশ্চেন্সের কর্তা হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু এখানে শুড মডেল অক্সিলারি ভার্ব অবস্থান করছে, আমরা শুডকেই দিয়ে বাক্যটা শুরু করতে পারি। এবার দেখব আমরা বাক্যটি কোন বোধক আছে। যেহেতু এই বাক্যের মধ্যে নটসূচক কোনো শব্দ নেই, বা নো বা নাথিং বা নান কোনো কিছুই নেই, অতএব বাক্যটি অ্যাফার্মেটিভ সেন্সে আছে। ওই নো আমরা জানি যে অ্যাফার্মেটিভ সেন্স মানেই হচ্ছে আমার প্রদত্ত ট্যাগ কোশ্চেন্স হবে নেগেটিভ সেন্সে। সে সেন্স কি আসে? নট আসে। তা শুড নটের নেগেটিভ ফর্ম কি? শুডেন্ট, SADMOTOPST। তাহলে শুডেন্ট। এবার কি লাস্টে কি আসবে? প্রদত্ত স্টেটমেন্টের সাবজেক্টের রূপান্তরিত হয়ে প্রোনাউন ফর্ম আসবে। তাহলে দে, THEY, দে। তাহলে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস টিচার্স
শুডেন্ট দে, তাই নয় কি? নাম্বার 7, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড মূলত সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব। বাট যখন এই তিনটা ভার্বের যে কোনো একটি ভার্ব কোনো সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব হিসাবে কাজ করবে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করবে বা মেন ভার্ব হিসাবে কাজ করবে, তখন দুটো ওয়েতে এর ত্যাক্কর চেঞ্জ করা যাবে, একটা ব্রিটিশ রুলসে, একটা আমেরিকান রুলসে। আমি আবারও বলছি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন মূল বাক্যের মধ্যে অবস্থান করবে মূল ভার্ব হিসাবে, তখন একে দুটো নিয়মে ত্যাক্কর চেঞ্জ করা যাবে, যেটা একটি ব্রিটিশ রুলস, একটি আমেরিকান রুলস। ব্রিটিশ রুলসের নিয়ম হচ্ছে হ্যাভ হ্যাজকে নিয়েই ত্যাক্করস্থানটা শেষ করতে হবে। যদি হ্যাভ থাকে আমরা হ্যাভকে নিয়েই ব্রিটিশ নিয়মে ত্যাক্কর চেঞ্জ করব, হ্যাজ থাকলে হ্যাজকে নিয়মেই আমরা ত্যাক্কর চেঞ্জ করব, হ্যাড থাকলে আমরা হ্যাডকে নিয়েই ত্যাক্কর চেঞ্জ করব। বাট আমেরিকান নিয়মে কি? যদি হ্যাভ থাকে সেক্ষেত্রে আমরা ডুকে ব্যবহার করব, হ্যাজ থাকলে আমরা ডাসকে ব্যবহার করব এবং হ্যাড থাকলে আমরা ডিডকে ব্যবহার করব। দিস ইজ আমেরিকান রুলস। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি কখনো কোনো ত্যাক্কর চেঞ্জকৃত প্রধান অংশের মধ্যে মূল ভার্ব হিসাবে অবস্থান করে, তখন ব্রিটিশ নিয়মে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাডকে দিয়ে ত্যাক্কর চেঞ্জ শুরু করতে পারবো। আর আমেরিকান নিয়মে যদি হ্যাভ থাকে আমরা ডুকে ব্যবহার করব, আমরা যদি হ্যাজ পাই ডাস ব্যবহার করব এবং হ্যাড পালে আমরা ডিডকে ব্যবহার করব। সাপোজ একটা উদাহরণ আমরা আসি। I have a new book. I have a new book. প্রদত্ত এই সেন্টেন্সের মধ্যে কিন্তু হ্যাভটা প্রধান ভার্ব হিসাবে কাজ করছে। আমরা যদি ব্রিটিশ নিয়মে যাই আমরা এই হ্যাভই কিন্তু ত্যাক্কর চেঞ্জ অংশে ভার্ব হিসাবে শুরু করতে পারবো। তাহলে হ্যাভ, যেহেতু বাক্যের মধ্যে নাসূচক কোনো শব্দ নেই, অতএব আমরা নটকে সঙ্গে যোগ করে ফেলব। তাহলে নট এর ফর্ম হচ্ছে এন অ্যাপোস্ট্রোফি টি, তাহলে হ্যাভেন্ট। এবং আয়ের প্রোনাউন ফর্ম কিন্তু আই নিজেই, তাহলে হ্যাভেন্ট আই। তাহলে আই হ্যাভ এ নিউ বুক, হ্যাভেন্ট আই। এটা হচ্ছে ব্রিটিশ নিয়মে চলে গেল। আমি যদি এভাবে বলি শি হ্যাজ এ নিউ বুক, তাহলে কি হবে? এখানেও কিন্তু আমরা ব্রিটিশ নিয়মে হ্যাজকেই ব্যবহার করব। তাহলে হ্যাজ, যেহেতু এই বাক্যের মধ্যে কোনো নেগেটিভ সূচক শব্দ নেই, তাহলে আমরা হ্যাজের সঙ্গে এনকে নটকে যোগ করে ফেলব। তাহলে হ্যাজেন শি। আমি আবারও যদি বলি শি হ্যাড এ নিউ বুক, এখানেও কিন্তু ব্রিটিশ নিয়মে আমরা হ্যাডকেই ব্যবহার করব। তাহলে হ্যাড, যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ ত্যাগটি হবে নেগেটিভ, তাহলে হ্যাডেন্ট, হ্যাডেন্ট শি। তাহলে আই হ্যাভ এ নিউ বুক, হ্যাভেন্ট আই। শি হ্যাজ এ নিউ বুক, হ্যাজেন্ট শি। শি হ্যাড এ নিউ বুক, হ্যাডেন্ট শি। এটা হচ্ছে ব্রিটিশ নিয়মে। বাট যখন আমরা এটাকে আমেরিকান নিয়মে যাব তখন আমরা ভেবে নিব এই হ্যাভযুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং বাক্যের কর্তা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ডু ব্যবহার করব। যেহেতু এই প্রদত্ত বাক্যের মধ্যে হ্যাজ হচ্ছে মূল ভার্ব এবং প্রেজেন্ট ফর্ম, বাক্যের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে ডাজ ব্যবহার করব। আর যেহেতু এই বাক্যের মধ্যে হ্যাড মূল ভার্ব এবং হ্যাড হচ্ছে পাস্ট টেন্স, পাস্টটায় আমরা কী করব? আমরা ডিডকে ব্যবহার করব। আমাদের এই নিয়মে আসার কি হবে? যেহেতু প্রদত্ত বাক্যের হ্যাভ মূল ভার্ব এবং প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে এবং যেহেতু প্রদত্ত বাক্যের সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তা আমরা ব্যবহার করব ডু। যেহেতু বাক্যের মধ্যে নেগেটিভ সাইনযুক্ত কোনো শব্দ নেই, অতএব আমরা নটকে সম্পৃক্ত করে ফেলব।
তাহলে ডু নটের সংকেত হচ্ছে ডোন্ট এবং সাবজেক্ট হচ্ছে আই। এটা হচ্ছে আমেরিকান নিয়ম। এবার শি হ্যাজ এ নিউ বুক, যেহেতু হ্যাজ মূল ভার্ব এবং প্রদত্ত বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব ইউজ করতে হবে ডাজ। আবার যেহেতু বাক্যের মধ্যে নেগেটিভ সূচক কোনো সাইন নেই, বাক্যটি অ্যাফার্মেটিভ হয়ে আছে, অতএব ডাজ ও নটের সংকেত রূপ হচ্ছে ডাজেন্ট এবং সাবজেক্ট হচ্ছে শি। গেল। যেহেতু প্রদত্ত এই বাক্যের মধ্যে হ্যাড আছে মূল ভার্ব হিসাবে এবং যা হচ্ছে হ্যাবের পাস্ট টেন্স, মানে এটা পাস্ট টেন্সকে প্রতীয়মান করছে, অতএব ব্যবহৃত হবে হচ্ছে ডিড। তাহলে ডিড। যেহেতু প্রদত্ত বাক্যের মধ্যে নট সূচক কোনো শব্দ নেই, অতএব বাক্যটি হবে নেগেটিভ, তাই হবে ডিডেন্ট। ডিডেন্ট শি। তাহলে আই হ্যাভ এ নিউ বুক, হ্যাভেন্ট আই ব্রিটিশ রুলস, ডোন্ট আই আমেরিকান রুলস। শি হ্যাজ এ নিউ বুক, হ্যাজেন্ট শি ব্রিটিশ রুলস, ডাজেন্ট শি আমেরিকান রুলস। শি হ্যাড এ নিউ বুক, হ্যাডেন্ট শি ব্রিটিশ রুলস, ডিডেন্ট শি, এটা হচ্ছে আমেরিকান রুলস। নাম্বার 8, নোয়ের পরে যদি কোনো নাউন যুক্ত হয়ে যায় বা সামের পরে যদি কোনো নাউন যুক্ত হয়, অর্থাৎ নো ম্যান, নো স্টুডেন্টস, নো বার্ড ইত্যাদি, অর্থাৎ নো প্লাস নাউন, সাম প্লাস নাউন, যদি এরকম কোনো যত শব্দের সমন্বয়ে যদি কোনো সাবজেক্ট কোনো স্টেটমেন্টের মূল কর্তা হিসাবে কাজ করে, তখন ত্যাক্কোসেন্স অংশে এদের প্রোনাউন হিসাবে দেকে ব্যবহার করতে হয়। আমি আবারও বলছি, যদি নো প্লাস নাউন বা সাম প্লাস নাউন, অর্থাৎ যদি নো এর পরে নাউন সম্পৃক্ত হয়ে কোনো স্টেটমেন্টের মধ্যে কর্তা হিসাবে কাজ করে বা সামের পরে নাউন যুক্ত হয়ে যদি কোনো প্রধান বাক্যের কর্তা হিসাবে কাজ করে, তখন ত্যাক্কোসেন্স অংশে প্রোনাউন হিসাবে অবশ্যই আমাকে দে ব্যবহার করতে হবে। নো ম্যান ক্যান কাম, নো ম্যান ক্যান কাম, প্রদত্ত এই বাক্যের মধ্যে নো ম্যান কিন্তু বাক্যের কর্তা হিসাবে কাজ করছে, নো ম্যান ক্যান কাম। কিন্তু কথা হচ্ছে, যেহেতু নো আছে, অতএব বাক্যটি কিন্তু নেগেটিভ সূচকে আছে। আমি আবারও বলেছিলাম এর আগে যে শুধু নট দিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করে না, নো, নাথিং, নর, নাইদার, লিটল, ফিউ ইত্যাদি যুক্ত শব্দও কিন্তু নেগেটিভ সেন্সকে প্রকাশ করে। নো ম্যান ক্যান কাম, নো ম্যান ক্যান কাম। তাহলে এখানে ক্যান যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, তাহলে আমরা ক্যানকে ব্যবহার করলাম। যেহেতু এই বাক্যটি নেগেটিভ সেন্সে অবস্থান করছে, সেহেতু আমরা আর নটকে ব্যবহার করব না। তাহলে নো ম্যানের আমরা প্রমাণ কি লিখতে পারি? দে। তা নো ম্যান ক্যান কাম, ক্যান দে। তো ত্যাক্কোসেন্সের বিষয়টা আজকে পর্যন্তই। আমরা সর্বশেষ ক্লাসে বাকি রুলসগুলো শেষ করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।